আগামীকালের মধ্যে ৬৪ জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। চলছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। গণতন্ত্রের স্বার্থে দেশে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, কিন্তু নেতৃত্বের সংকটে আস্থা অর্জনে ব্যর্থ তারা। মুজিব বর্ষের ওয়েবসাইট উদ্বোধন করে প্রধানমন্ত্রী। তিস্তা নিয়ে ঢাকার তাগিদে আবারও আশ্বস্ত করেছে নয়াদিল্লি। ভারত সফর শেষে পররাষ্ট্র সচিব। কিছু সংখ্যক রোহিঙ্গা নেবে মিয়ানমার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং জেএসসি এসএসসির বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির মূল্যায়ন নিয়ে অস্পষ্টতা। আগে জিপিএ 5 না পেয়েও ফলাফলের শীর্ষে 17,000 শিক্ষার্থী। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে করোনা ভ্যাকসিন। তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, স্বাস্থ্যকর্মী। চলছে মহাকর্মযজ্ঞ। দ্বিতীয় ধাপে চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 25 জেলায় পৌঁছে গেছে 24 লাখ ডোজ করোনার টিকা। বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। ভ্যাকসিন পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ভোরে করা পুলিশ পাহারায় দেশের বিভিন্ন জেলায় একে একে পৌঁছে যায় বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। টিকার গুণগত মান ঠিক রাখতে আগে থেকেই প্রস্তুত জেলার ইপিআই স্টোরগুলো। সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে রোববার ভোরে চট্টগ্রামে পৌঁছে 38 কার্টনে 4,56,000 টিকা। একই সময়ে রংপুরে পৌঁছে 2,40,000 ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জন সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা 17টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। চিকিৎসক ও পুলিশ সহ যারা করোনা প্রতিরোধে সামনের সারিতে আছেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেয়া হবে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। আমাদের ফ্রন্টলাইনার যারা আছে তাদের একটি লিস্ট আছে, সেখান থেকে আমরা সেদিন যিনি আমাদেরকে নিজ থেকেই যিনি প্রথমে আসতে চান তাকে আমরা বেছে নেব। ভ্যাকসিনেটর তাদের ট্রেনিং প্রক্রিয়া চলছে। আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এটা একযোগে চালু করা হবে। এরই মধ্যে ময়মনসিংহ, কক্সবাজার সহ জেলায় জেলায় চলছে ভ্যাকসিন দেওয়ার প্রশিক্ষণ কার্যক্রম। প্রতি উপজেলায় 4 জন স্বাস্থ্য বিভাগের কর্মী ও 50 জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করার কথা রয়েছে। কুড়িগ্রামে 2 দিন করে মোট 4 দিনের এই প্রশিক্ষণে জেলার 9 উপজেলার 49 জন স্বাস্থ্য কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণ নিয়ে তারা নিজ নিজ উপজেলার ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিবেন। টিকাদানকারী এবং তাদের স্বেচ্ছাসেবীদের এই ট্রেনিংটা সংগঠনের মাধ্যমে এই ট্রেনিংটা সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে তারা তাদের মতো করে বিভিন্ন স্ব উপজেলায় গিয়ে ট্রেনিংটা প্রদান করবেন। যখন টিকা দিব তখন আমাদের টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবী যারা আছে তাদের কি কি দায়িত্ব আছে এ সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া হচ্ছে। এদিকে বহুল আকাঙ্ক্ষিত এই ভ্যাকসিন পৌঁছায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকদিন ভোগান্তির পর প্রতিষেধক পাচ্ছি, আমরা একটা আত্মবিশ্বাস কাজ করতেছি। ইনশাল্লাহ আশা করতেছি যে যদি এরকম ভাবে আমাদের যদি ভ্যাকসিন যদি এভাবে আসে, ইনশাল্লাহ আমরা সবাই উপকৃত হব। টিকাগুলো সংরক্ষণ করা হচ্ছে হাসপাতাল সহ সারা দেশের ইপিআই সেন্টারগুলোতে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে টিকাদান কর্মসূচি। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এই মুহূর্তে রংপুরের সিভিল সার্জনের কার্যালয়ে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন। স্বপ্না, আসলে কোনো মহামারী ছড়িয়ে পড়ার পরে টিকার জন্য মানুষের যে এত প্রতীক্ষা, এবারই আমরা আসলে আমাদের এই প্রজন্ম এটি লক্ষ্য করেছি। আজ ভোরবেলা যখন এখানে বেক্সিমকো ফার্মার ফ্রিজার ভ্যানটি এসে পৌঁছে, তার আগেই কিন্তু এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী ভোর রাত থেকে অপেক্ষা করছিল। তো ভোর 5টা, 5:30টার দিকে বেক্সিমকো ফার্মার সেই ফ্রিজার ভ্যানটি এসে পৌঁছে এখানে, এবং এখানে এই বিশেষ ধরনের সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই যে টিকাটি এটি যেহেতু সংরক্ষণ করতে হয় সেহেতু কিন্তু সেটিকে রাখার জন্য গত কয়েকদিন থেকেই ইপিআই এর যে রংপুরে যে স্টোর রুমটি আছে সেটিকে কিন্তু প্রস্তুত করা হয়েছে। এখানে তার তাপমাত্রা যেভাবে রাখা দরকার সেভাবে কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে, ফ্রিজ সংরক্ষণ করা হয়েছে। এখানে প্রথম দফা
দফায় রংপুরের আমরা জানি যে 8টি উপজেলা মিলে এই জেলা এবং একটি মহানগর। এখানে প্রথমে 2,40,000 ভ্যাকসিন আজ এখানে প্রথম দফায় এসেছে এবং এগুলো আগামী 7 বা 8 তারিখ থেকে 7 তারিখ থেকে ধারণা করা হচ্ছে যে বা আশা করা হচ্ছে এগুলো এই টিকা প্রদান কার্যক্রমটি শুরু হবে। তার আগে এই কার্যক্রম পরিচালনার জন্য যে স্বাস্থ্য বিভাগীয় কর্মী যারা আছেন তাদেরকে কিন্তু আগামীকাল থেকে রংপুরে 2 দিন ব্যাপী তারা প্রশিক্ষণ দেওয়ার সব ব্যবস্থা কিন্তু তারা করে ফেলেছে। স্বাস্থ্য বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার যে দপ্তর, তারা কিন্তু এই মুহূর্তে আসলে এই টিকা নিয়ে তাদের কর্মযজ্ঞ চলছে। এখানে ভোরবেলা 17টি কার্টুনে করে কাঙ্ক্ষিত সেই 2,40,000 প্রথম বরাদ্দের যে টিকা এসে পৌঁছানোর পর আমাদের পেছনে যে স্টোর রুম সেটিতে সংরক্ষণ করা হয়েছে এবং আগামী 7 তারিখে প্রত্যেকটি উপজেলায় একটি করে এবং রংপুর মহানগরে 6টি কেন্দ্র থেকে কিন্তু এই টিকা প্রদান শুরু হবে। তো স্বপ্না, এই ছিল আমার কাছে। রংপুরেও পৌঁছে গেছে করোনা টিকা, সেই খবর আমাদের জানাচ্ছিলেন রিপোর্টার রতন সরকার। এদিকে আগামীকালের মধ্যে দেশের 64 জেলায় করোনা টিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে গুগল প্লে স্টোরে সুরক্ষা অ্যাপস পাওয়া যাবে বলেও জানানো হয়। দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 7 ফেব্রুয়ারি শুরু হবে গণহারে করোনার টিকা প্রয়োগ। এরই মধ্যে 15,000-এর বেশি টিকা প্রত্যাশী নিবন্ধন করেছেন সুরক্ষা ওয়েবসাইটে। চলছে জেলায় জেলায় বিতরণ কার্যক্রম। অধিদপ্তরে দেয়া তথ্য মতে দেশ জুড়ে এই কার্যক্রমে থাকবে প্রায় 7,500 টিম। প্রতিটি দলে থাকবে 6 জনের সদস্য। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান, সোমবারের মধ্যেই সব জেলায় পৌঁছে যাবে করোনার টিকা। আজকালকের মধ্যে তারা সব জায়গায় পৌঁছে দিতে পারবে, ঠিক আছে, আর দেরি হবে না। আমাদের বুথগুলো তৈরি আছে আর আমাদের ট্রেনিংটা আজকে শেষ হয়ে যাওয়ার কথা, আমাদের মানে উপজেলা এবং জেলা পর্যায়ে সমস্ত ট্রেনিংগুলো। তবে ওয়েবসাইটের মাধ্যমে এখনো চলছে নিবন্ধন। মহাপরিচালক জানান, অ্যাপ পেতে আরও কয়েকদিন সময় লাগবে। 4 তারিখের মধ্যে তাদের এটা নাকি মোবাইলে পাওয়া যাবে, গুগল প্লে স্টোরে থাকবে, এই সমস্ত আমাকে জানিয়েছেন। এটা তো আর আমি বানাই নাই, এখন আইসিটি মন্ত্রণালয় বানিয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে এটা। অধিদপ্তরের মহাপরিচালক জানান, প্রতিটি কেন্দ্রে 100 জনের নিবন্ধন সম্পন্ন হলেই নিবন্ধিতদের টিকা দেওয়ার তারিখ জানানো হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিরোধী দলগুলোর নেতৃত্ব সংকটে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে পারেনি। সকালে জাতীয় সংসদে মুজিব বর্ষের কার্যক্রম এবং মুজিব বর্ষ ওয়েবসাইট উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এই ওয়েবসাইটে পূর্ব পাকিস্তান আমল থেকে শুরু করে মৃত্যু অবধি জাতির জনকের বিভিন্ন ভাষণের দৃশ্যপট ও অডিও সংকলন সন্নিবেশ করা হয়েছে। রাষ্ট্রীয় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির পিতার জন্মশতবার্ষিকী। করোনায় সেই উদযাপনে কিছুটা ভাটা পড়লেও থেমে নেই কার্যক্রম। রোববার সকালে জাতীয় সংসদের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত মুজিব বর্ষের কার্যক্রম এবং মুজিব বর্ষ ওয়েবসাইট 2020-21-এর কার্যক্রম উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলন উন্মোচন করা হয়। এই ওয়েবসাইটে একযোগে পূর্ব পাকিস্তান আমল থেকে শুরু করে মৃত্যু অবধি বঙ্গবন্ধুর নানাবিধ অনুষ্ঠানের ভাষণের অডিও ও ভিজুয়াল সন্নিবেশ করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন দেশে যা যা করার সবই করে গিয়েছিলেন জাতির পিতা। একটা স্বাধীন রাষ্ট্রের জন্য যা যা করণীয় সবই তো করে দিয়ে গেছে, সবকিছুর ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছে। 21 বছর সময় নষ্ট হয়েছে, কিন্তু এখন যেটুকু আমরা পাচ্ছি আমরা দিচ্ছি, যা আমাদের প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। ইতিহাস আসলে সত্যকে কেউ মানে একেবারে মুছে ফেলতে পারেনি। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংসদের ভূমিকা অনস্বীকার্য। আমি বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আমার আছে, তখন বিরোধী দলের থেকে কি কি মানে সমস্যার মোকাবেলা করেছি সেটা আমরা জানি। যদিও এখন যেটা সমস্যা হয়ে গেছে যে বিরোধী দল বলতে যে দলগুলি আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে ঠিক জনগণের আস্থা বিশ্বাসটা তার সেভাবে অর্জন করতে পারেনি।
কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নেই। অনুষ্ঠান শেষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে জাতীয় সংসদের সংস্কার করা গ্রন্থাগার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে ঢাকার তাগিদে আবারও আশ্বস্ত করল নয়াদিল্লি। ভারত সফর শেষে ফিরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানান। ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান শেষে ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এদিকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন, রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে নতুন করে কাজ করবে জাতিসংঘ। প্রথম দফায় কিছু সংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিয়ে মিয়ানমার সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সম্পর্কে বরাবরই কাটা হয়ে বিঁধে থাকে তিস্তা ইস্যু। দুদেশের যে কোনো কূটনৈতিক লেনদেনে তাই বড় হয়ে দাঁড়ায় দীর্ঘদিনের অমীমাংসিত এই সংকটের সমাধানের পথে অগ্রগতির বিষয়টি। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের মুখোমুখি হলে উঠে আসে সেই প্রশ্ন। আমরাও আমাদের যে পয়েন্টটা কিন্তু যথেষ্ট শক্ত করে বলেছি এবং আমাদের সাথে যেহেতু টক্সগুলো চলছে যে এবং ওয়াটার সেক্রেটারি যখন মিট করবে, সুতরাং আমরা এটাকে আমাদের প্রায়োরিটির মধ্যেই রেখেছি। সচিব জানান, ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মহোদয়ের যে বাংলাদেশ সফরের যে শিডিউলটা আছে, অর্থাৎ ২৬শে মার্চ ও আমাদের যে স্বাধীনতার ৫০তম বার্ষিকী বা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ওনার যে আসার কথা আছে। তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে চীনের মধ্যস্থতার পাশাপাশি প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এদিকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেওয়া চিঠির জবাবে বাংলাদেশের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বের সর্বোচ্চ অভিভাবক এ সংস্থা। উনি বলেছেন যে হ্যাঁ, ওনারা রাখাইনে আরও ওনাদের এক তৎপরতা বাড়াবে। মিয়ানমার প্রথম দফায় কিছু সংখ্যক রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে একমত হয়েছে বলেও জানান মন্ত্রী। ফেব্রুয়ারির প্রথম উইকে আমাদের ডিজি লেভেলে আরেকটি আলোচনা হবে তখন, এবং তারা কজন নেবে তারাও একটা বলেছে, লিস্ট তারা বলেছে। দীর্ঘ সময় ধরে মিয়ানমার বাংলাদেশ কূটনৈতিক আলোচনা চললেও এখনো কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি দেশটির সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভাষাঞ্চরে স্থানান্তর করা রোহিঙ্গাদের অলস বসিয়ে না রেখে কর্মক্ষম করে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পোশাকসহ নানা খাতে ব্যবহার করে আয়ের উপযোগী করে তুলতে চায় তাদের। তাই ভাষাঞ্চরে শুরু হয়েছে রোহিঙ্গা নারীদের সেলাই এবং পুরুষদের কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। সেলাই মেশিনে কিছু একটা সেলাই করার চেষ্টা করছেন কয়েকজন রোহিঙ্গা নারী, আবার তাদের সামনে দাঁড়িয়ে কাপড় সেলাইয়ের নানা কৌশল শিখিয়ে দিচ্ছেন বাঙালি প্রশিক্ষকরা। রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোর জন্য একেবারে অপরিচিত দৃশ্য। ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদেরকে কর্ম উপযোগী হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ সরকার, আর তাই শুরু করেছে নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচি। প্রতিদিনে অন্তত ২৫০ রোহিঙ্গাকে দেওয়া হচ্ছে কৃষিভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি সেলাই প্রশিক্ষণ। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন অন্তত ২৫০ রোহিঙ্গা নারী। মানে বালা করে ২৫০ করে গার্মেন্টস করে দেয়, হামসি কাট দিয়ে আর শুক্রিয়া করি বিক্রি করানোর পরে মানে মানে পুজি আজি সুন্দর করি মানে কি পরিবর্তন করা করিব। ৩ দফায় কক্সবাজার থেকে যাওয়া ৬৫০০-এর বেশি রোহিঙ্গার অবস্থান এখন ভাষাঞ্চরে। এর মধ্যে তরুণ যুবকের সংখ্যাই বেশি। অনেকটা অলস সময় কাটছে তাদের, আর তারাও চায় কর্মক্ষম হয়ে উঠতে। আর হাম হরসকল চাই, হাম হরস চাই, আর খেতে হলা মানে গরিবের ৫টা চাই, আর দানা দুনা চাই, আর মানে কি আর খেতে হলা মানে আলসাস গরিবাল্লা চাই। দোয়া মাছ খাওয়া পরে, দোয়া গুছা খাওয়ার সময় দিয়া, খাওয়া লোয়ার সময় দোয়া ওষুধ লোয়া পরে, তিনলা বলি আর বেশি ফেরেশানি। শুধুই যে সেলাই প্রশিক্ষণ হচ্ছে তা কিন্তু নয়। রোহিঙ্গাদের আবাসন হিসেবে চিহ্নিত ক্লাস্টারের বিভিন্ন অংশে শেড তৈরি করে দেওয়া হচ্ছে কৃষিভিত্তিক নানা প্রশিক্ষণও। হাঁস মুরগি ও মৎস্য পালনও বাদ যাচ্ছে না।
বাছাই করে সংশ্লিষ্ট সেক্টরে যাবে, কেউ মৎস্যতে যাবে, কেউ কৃষিতে যাবে, কেউ সেলাই কাজে যাবে। তো এই প্রকল্প এই কাজটা শুরু করেছে গত 1 সপ্তাহ যাবৎ। 13,500 ভূমির উপর গড়ে ওঠা এই ভাষাঞ্চলে 1 লাখের বেশি রোহিঙ্গার জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি রাখা হয়েছে কৃষিভিত্তিক আয়ের নানা পথ। ইতিমধ্যে চালু হয়েছে রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য স্কুল। কমল দে, সময় সংবাদ, ভাষাঞ্চল, নোয়াখালী। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর মৌলভীবাজারের বাইক্কাবিল। অভয়াশ্রমে নির্ভয়ে বিচরণ অগণিত পাখির। সেই খবর জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। জেএসসি এবং এসএসসি পরীক্ষার বিষয় ম্যাপিং করে এইচএসসির ফলাফল মূল্যায়নে 17,000 শিক্ষার্থী আগের 2 পাবলিক পরীক্ষায় জিপিএ 5 না পেলেও পেয়েছেন এইচএসসিতে। আর 396 জন শিক্ষার্থী আগের 2 পরীক্ষায় জিপিএ 5 পেলেও সর্বোচ্চ ফলাফলের দেখা পাননি এইচএসসিতে এসে। সংশ্লিষ্টরা বলছেন, বিষয় ম্যাপিং করে ফলাফল মূল্যায়নের কারণে বেশিরভাগ শিক্ষার্থী ভালো ফল করলেও কোনো কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে ঘটেছে বিপরীত চিত্র। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর ভিকারুন্নেসা নুন কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন মালিহা। জেএসসিতে জিপিএ 5 পেলেও এইচএসসিতে পাননি। আর এইচএসসিতে বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান থেকে ভর্তি হন মানবিকে, পেয়েছেন জিপিএ 5। ফল নিয়ে সন্তুষ্ট থাকলেও মূল্যায়ন ঠিক কিভাবে হয়েছে তা নিয়ে রয়ে গেছে অস্পষ্টতা। বিষয়গুলো সম্পূর্ণ আলাদা ছিল, যেমন ওখানে আমার ছিল অর্থনীতি ছিল, সমাজবিজ্ঞান ছিল, মনোবিজ্ঞান ছিল, কিন্তু আমার এসএসসির ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাবে ওখানে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি। তো ওখান থেকে কিভাবে ওনারা বিচার করেছে অ্যাকচুয়ালি আমি তো বলতে পারছি না। ফলাফল মূল্যায়ন সংশ্লিষ্টরা বলছেন, এবারের এইচএসসি ও সমমানের ফলাফল তৈরিতে বিবেচনায় নেওয়া হয় জেএসসি ও সমমান পরীক্ষায় পাওয়া গড় নম্বরের 25%, আর এসএসসি ও সমমান পরীক্ষার 75% নম্বর। এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি ও আইসিটি। একইভাবে বিজ্ঞানের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় জেএসসি ও এইচএসসির গণিত ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর। আর ব্যবসা শিক্ষা এবং মানবিকের ফল মূল্যায়নে বিবেচনায় নেওয়া হয় জেএসসি ও সমমান পরীক্ষায় গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাওয়া গড় নম্বরের 25%, আর এসএসসি ও সমমানের পরীক্ষায় গ্রুপ ভিত্তিক 3টি সমগোত্রীয় বিষয়ের 75% নম্বর। অন্যদিকে যেসব শিক্ষার্থী এইচএসসিতে এসে বিভাগ পরিবর্তন করেছেন তাদের মূল্যায়নে ধরা হয় জেএসসি সমমান পরীক্ষায় গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাওয়া গড় নম্বরের 25%, আর এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভাগ ভিত্তিক পরপর 3টি বিষয়ের 75% নম্বর। আর ফল মূল্যায়নে বিষয় ম্যাপিংয়ের এই পদ্ধতিতে এবার 17,043 জন শিক্ষার্থী জেএসসি আর এইচএসসিতে না পেলেও এইচএসসিতে পেয়েছেন জিপিএ 5। আর 396 জন শিক্ষার্থী আগের 2 পরীক্ষায় জিপিএ 5 পেলেও বঞ্চিত হয়েছেন এইচএসসিতে। অবশ্য আগের বছর এই সংখ্যা ছিল প্রায় 46,000। এইচএসসিতে যে সাবজেক্ট নেই সে সাবজেক্টের নাম্বার আমি কোত্থেকে আনবো? ওই যে 2টা স্ট্যান্ডার্ড যেটাতে কমন এবং পাশাপাশি পরবর্তী হায়ার স্টাডিজ ওই সাবজেক্টগুলির প্রয়োজন পড়বে, সেই সাবজেক্টগুলিকে ম্যাপিং করেছে এবং এটার জন্য পরামর্শক কমিটি কিন্তু ব্যাপক কাজ করেছে। ফল নিয়ে আপত্তি থাকলে 6 ফেব্রুয়ারি পর্যন্ত রিভিউ আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নৌপথ সচল ও যুগোপযোগী করতে বুড়িগঙ্গার বাবুবাজার ও তুরাগের রেল সেতু সহ নদী ও খালের উপরের 13টি লো হাইট সেতু ভেঙে নতুন উচ্চতা সম্পন্ন সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে নদী দখল দূষণ রোধে আয়োজিত সভা শেষে একথা জানান এলজিআরটি মন্ত্রী তাজুল ইসলাম। এ সময় তিনি জানান, নদী তীরের যে সকল কারখানায় ইটিপি নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শীত কিংবা বর্ষা, রাজধানীর তুরাগ নদের রেল সেতুর নিচের চিত্র থাকে সব সময় এমন। একে তো লোহাইট, তার উপরে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় এ নদে কখনোই স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারে না। একই অবস্থা আশুলিয়ার ধোর ব্রিজেরও। লঞ্চ বা ট্রলার তো দূরে থাক, বর্ষা মৌসুমে যেখান থেকে ছোট্ট স্পিডবোটও চলতে পারে না। শুধু এ দুটিই নয়, রাজধানীর চারপাশের নদীতে থাকা বাবুবাজার, আমিনবাজার, প্রত্যাশা, কামারপাড়া, চনপাড়া ও টঙ্গী সেতুর অবস্থাও একই রকম। এসব নিচু ব্রিজের কারণে যানজটের শহর ঢাকার চারপাশে নৌযান চলাচল দশকের পর দশক ধরে বন্ধ রয়েছে। অথচ নগরবিদরা বারবারই বলে আসছেন, শহরের যানজট কমাতে ঢাকার চারপাশের নৌপথ চালুর কোনো বিকল্প নেই।
নদী রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা বিএডব্লিউটিও বারবার এসব নিচু ব্রিজ অপসারণ করে উঁচু ব্রিজ নির্মাণের পরামর্শ দিয়ে আসছিল। তবে তা না করে গত 4-5 বছরে উল্টো একই উচ্চতার রেল সেতু সহ আরও 4টি সেতু নির্মাণের কাজ হাতে নিয়েছে রেল এবং সড়ক ও সেতু বিভাগ। তবে নানা আলোচনা সমালোচনার পর এই 13টি নিচু ব্রিজ ভাঙার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার এক অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী জানান, এগুলো ভেঙে উঁচু সেতু নির্মাণ করে নৌ চলাচল সচল করা হবে। এই 13টি চিহ্নিত ব্রিজের মধ্যে এলজিডি 6টি ব্রিজ এবং সেতু বিভাগের 6টি ব্রিজ আর একটি রেল মন্ত্রণালয়ের ব্রিজ। সেগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে হলে নেভিগেশন ফ্যাসিলিটিতে যদি এনশিওর করতে হয় তাহলে এগুলো ভেঙে পুনর্নির্মাণ করতে হবে এবং সেগুলোকে জন্য এলজিডি অলরেডি তাদের কাজ আরম্ভ করে দিয়েছে। কারণ নদীগুলোর তীরে যে সমস্ত শিল্প কারখানা আছে এবং সেগুলা চিহ্নিত করা হয়েছে 2160টি। তো এই 2160টির মধ্যে যেগুলাতে ইটিপি যেগুলোতে নাই, ইফিলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট যেগুলোতে নাই, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান সেতুগুলো নিচু হওয়ায় ঢাকার চারপাশে বড় ধরনের কোনো নৌ দুর্ঘটনা ঘটলে উদ্ধারকারী জাহাজও যেতে পারে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঢাকার 2 সিটিতে ফ্ল্যাট প্রতি ময়লার বিল সর্বোচ্চ 100 টাকা নির্ধারণ করে দেয়া হলেও আদায় করা হচ্ছে 150 থেকে 300 টাকা। সেবা না নিলেও গুনতে হচ্ছে বিল। ময়লা সংগ্রহকারীরা বিল বাবদ বছরে 612 কোটি আদায় করলেও উত্তর সিটি কর্পোরেশন এ থেকে কোনো অর্থই পায় না। আর দক্ষিণ সিটি পাচ্ছে মাত্র 9 কোটি টাকা। শাকির আহমেদের রিপোর্ট। বর্জ্য সংগ্রহকারীরা বাসা থেকে ময়লা সংগ্রহ করে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যায়। এর জন্য ময়লা সংগ্রহকারীরা ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ 100 টাকা বিল নিতে পারবে বলে নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ 100 টাকা ময়লার বিল নির্ধারণ করে দেয়া থাকলেও 49 নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকায় প্রতিটি রুম থেকে নেওয়া হচ্ছে 100 টাকা ময়লার বিল। প্রতি ফ্ল্যাট থেকে 400 টাকা, রুম প্রতি 100 টাকা। 100 টাকা পাইলে একদিনের বাজার চলে, আপনাকে 100 টাকা দিলে আমরা কাম করতে এটা জানি না। ময়লা ফালাইলো দিতে হইব, না ফালাইলো দিতে হইব। এক রুমের তো 100 টাকা চায়, আমাদের ফ্ল্যাট বাসা না, এটা রুম বাই রুম। ময়লা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো 2 সিটি থেকে বছরে 612 কোটি টাকা আদায় করে, অথচ এ অর্থ থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন পায় মাত্র 9 কোটি টাকা। আর উত্তর সিটি কর্পোরেশন এ অর্থের কোনো অংশই পায় না। বাকি 603 কোটি টাকার কোনো হিসাব নেই। উত্তর সিটির 8 নম্বর ওয়ার্ডে ময়লা সংগ্রহকারী ফ্রেন্ডস কল্যাণ সংঘ নামের একটি প্রতিষ্ঠানের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর আবুল কাশেম মোল্লা প্রতি মাসে 24,000 টাকা করে চাঁদা নেন। আরেকটি প্রতিষ্ঠান চাঁদা দেয় উন্নয়ন সমিতিকে। এসব টাকা কোথায় খরচ হয় তার কোনো সদুত্তর মেলেনি। কমিশনার আসার পর 3 মাস তারে দিচ্ছি, 25,000 টাকা চাইছিল, হাত পাও ধরিয়া 1,000 টাকা কম দেই। যদি এরকম হয় আমি রাজনীতি ছাড়ব, কাউন্সিলর ডিভিশন অ্যাবলক পুলিশিং উন্নয়ন কমিটি মাসে টাকা দিয়ে হইল গিয়ে 50,000। ওইটা আমরা অ্যাবলক উন্নয়নের কাজে খাতে খরচ করি, শুধু উন্নয়ন খাতে। আর টেন্ডার প্রক্রিয়ায় আনার পর এসব অব্যবস্থাপনা দূর হবে বলে আশা ডিএনসিসির। এদেরকে আমরা একটা নীতিমালার আন্ডারে নিয়ে আসছি, ওখানে বলা আছে যে তার কত টাকা পর্যন্ত সে নিতে পারবে সর্বোচ্চ। আমি আশা করছি যে এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ এখন যে অবস্থা আছে অনেক উন্নত হবে। নির্ধারিত বিলের বাইরে কেউ অর্থ আদায় করলে টেন্ডার বাতিল সহ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমরা কিন্তু সেই সকল সংগ্রহকারীকে আমরা নিয়ে আসছি, তাদের সাথে আমরা কথা বলছি, নিবৃত্ত করার চেষ্টা করছি। যদি না নিবৃত্ত হয় পরবর্তীতে আমরা তাদের নিবন্ধন বাতিল করে দেব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত থাকছে আজ রাত 10টার সম্পাদকীয়তে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় নগর উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। অন্যদিকে সিটি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন পরাজিত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। আজ আলাদা সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। মাত্র 4টা সেন্টারে প্রিন্টেড কাগজ দেওয়া হয়েছে, বাকিগুলো তাদের ছাপানো কাগজে দেওয়া হয়েছে। 15% যেটা প্রিসাইডিং অফিসারের ভোট বাড়ানো হয়েছে এবং ওই 7.5%-এর মধ্যে আমি মনে করি 4% আমার ভোট ওইভাবে ব্যালট প্যানেলকে সুরক্ষা না দিয়ে উনি কেটে নিয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা এটা চাইব, যদি দিতে না পারে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। ওই মাদক ব্যবসায়ী, ওই ইয়াবা ব্যবসায়ী, ওই সন্ত্রাসী শতকরা ধরে 5 জনের কাছে 95 জন মানুষ আজকে জিম্মি হয়ে আছে। হয়তো প্রভাবশালী ব্যক্তিরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। আমি চোখ বন্ধ করে
এদেরকে সাহায্য করতে চাই। এলাকার মান্যগণ্য লোক আছে, বিভিন্ন শ্রেণীপেশার লোক আছে, এক জায়গায় আনবো, বলবো আপনারা ঐক্যবদ্ধ হন। মাঘের শীতে কাবু দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা। হিম বাতাসে জনজীবনে নেমেছে স্থবিরতা। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে 5.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলা প্রতিনিধি মমিনুর ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে কুড়িগ্রাম। তাপমাত্রা নেমেছে 6 ডিগ্রির নিচে। জবুথবু জনজীবন, তবে আকাশে মেঘ না থাকায় কুয়াশা কম। কনকনে ঠান্ডায় ঘরের বাইরে বের হওয়াটাই যেন দায়। প্রয়োজন ছাড়া সবার ঘরেই অবস্থান। বেশি দুর্ভোগে দ্বীপচর ও নদী তীরবর্তী চরগ্রামের হতদরিদ্র 5 লক্ষাধিক মানুষ। ফসলি জমিতে শিশির কণা জমায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ। অতিরিক্ত ঠান্ডা, বাতাস বেশি, আর ঠান্ডার মধ্যে গাড়া, ঠান্ডা ঠেলা হাড্ডি কাঁপে নিয়েছে, তাছাড়া ঘর থেকে বেরিয়ে যায় না। এখানে তো খুব ঠান্ডা, তাহলে আমরা কিভাবে চলি? কাপড় চোপড় তো আমার কেউ দেয় না। 3রা ফেব্রুয়ারি পর্যন্ত এই হাড় কাঁপানো ঠান্ডা চলবে বলে পূর্বাভাস স্থানীয় আবহাওয়া অফিসের। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি সেলসিয়াস আমরা রেকর্ড করেছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার রাজারহাট কুড়িগ্রামে। আগামী 3 তারিখ পর্যন্ত এই অবস্থা মোটামুটি বিরাজমান থাকতে পারে। জেলায় প্রশাসনের পক্ষ থেকে এই পর্যন্ত শীতার্তদের সহায়তায় 35,000 কম্বল, 64,50,000 টাকা ও 9,000 শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। শীতের খবর জানাতে এই মুহূর্তে নওগাঁয় আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ স্বপ্না। গত 15 দিন থেকে কিন্তু এই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে উত্তরের এই জনপদে। তবে গত সপ্তাহ থেকে কিন্তু এই শীতের যে তীব্রতা তা কিন্তু প্রকট আকারে দেখা দিচ্ছে এখানে। বিশেষ করে ভোর সকাল থেকে বেলা 12টা পর্যন্ত প্রচন্ড কুয়াশা এবং সে সাথে কিন্তু হিম শীতল বাতাসে একেবারে জনজীবনে একটা স্থবিরতা নেমে এসেছে। গত এক সপ্তাহ থেকে কিন্তু তাপমাত্রা 6, 7, 8-এর মধ্যে ভারী শৈত্যপ্রবাহ যেটা, এই শৈত্যপ্রবাহ কিন্তু গত 15 দিন থেকেই হালকাভাবে চলছিল। তবে এই এক সপ্তাহে কিন্তু এটা আস্তে আস্তে দাপট যে শীতের তা কিন্তু চরম আকার ধারণ করেছে এবং এই কারণে কিন্তু এই শৈত্যপ্রবাহের স্বাভাবিক জীবনযাত্রার উপর বড় ধরনের একটা ছেদ ফেলেছে। জনজীবনে বিশেষ করে সকালে লোকজনের উপস্থিতি পথঘাটে খুবই কম থাকছে এবং সাধারণত বেলা 12 পর বড় ধরনের একটা ছেদ ফেলেছে। জনজীবনে বিশেষ করে সকালে লোকজনের উপস্থিতি পথঘাটে খুবই কম থাকছে এবং সাধারণত বেলা বাড়ার পর থেকে কিন্তু হালকা রোদের যে উষ্ণতা, অনেক সময় সূর্য কিছুটা দেখা যাচ্ছে, আবার অনেক সময় সূর্য কিন্তু আজকে সারাদিন সূর্যের হালকা মেঘের লুকোচুরি খেলা ছিল। তবে এই শীতের যে দাপট তা কিন্তু অসহনীয় বলা চলে। স্থবিরতা গত 15-20 দিন থেকে এই উত্তর জনপদে বিশেষ করে নওগাঁয় এই অঞ্চলে কিন্তু আমরা সেটা লক্ষ্য করছিলাম এবং এখন একটা বুড়ো চাষের ভর মৌসুম চলছে। এই সময়ে চাষিরা যে ধান রোপণের যে প্রস্তুতি নিয়ে থাকেন, ধান রোপণ করে থাকেন, কিন্তু এই শীতের ঠান্ডা কারণে তারা কিন্তু মাঠে নামতে পারছে না। তবে চাষিরা যেটা বলছেন যে এবছর অন্তত জানুয়ারির প্রথম দিকেই যে শীতের তাপমাত্রা থাকে তাতে কিন্তু তাদের ধান রোপণ করা অনেকটা শেষ হয়ে যায়, কিন্তু জানুয়ারির পরের সপ্তাহে থেকে কিন্তু এই সপ্তাহ থেকে কিন্তু শীতের যে তীব্রতা তা কিন্তু বাড়তে থাকে এবং এখন পর্যন্ত এই শীতের যে দাপট তা কিন্তু সবচেয়ে বেশি কাহিল অবস্থা বিরাজ করছে সাধারণত বয়স্ক এবং শিশুদের উপর। শিশুরা কিন্তু এখানে বিভিন্ন রোগ বালাইয়ের শিকার হচ্ছে এবং হাসপাতালগুলোতে আমরা লক্ষ্য করছিলাম অসংখ্য শিশু কিন্তু বিভিন্ন ডায়রিয়া, নিউমোনিয়ায় কিন্তু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছে বাসি খাবার পরিহার করার এবং সুরক্ষা নেওয়ার জন্য, সকালে শিশুদের বের না করার জন্য। তো স্বপ্ন, এই ছিল নওগাঁ সহ আশপাশের এলাকার শীতের খোঁজ খবর আমার কাছে। নওগাঁ থেকে এতক্ষণ শীতের খবর জানাচ্ছিলেন সরাসরি আমাদের রিপোর্টার ইমার রকি। দেখছেন সময় সংবাদ। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। দেশের বাইরের খবর। তুষারে ছেয়ে গেছে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে তুষারপাত অব্যাহত আছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বরফের স্তূপ জমে যাওয়ায় রেল চলাচল বন্ধের পাশাপাশি অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
বরফে বরফে ঢাকা পথঘাট আর বাড়ির ছাদ, সফেদ তুষারে ছেয়ে গেছে জাপানের উত্তরাঞ্চল। শনিবার 60 সেন্টিমিটারের বেশি তুষারপাত হয় হোক্কাইদো দ্বীপ ও এর আশপাশের এলাকাগুলোতে। এতে গুরুত্বপূর্ণ অনেক অঞ্চলে বরফ জমে থাকায় বন্ধ থাকে যান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে অন্তত 78টি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ রাখা হয়। ঝোড়ো হাওয়া, তুষার ঝড় আর তুষার ধসের আশঙ্কা জানিয়ে স্থানীয়দের সতর্ক থাকতে বলেছে দেশটির আবহাওয়া দপ্তর। বরফের ভারী আস্তরণে মাইলের পর মাইল অঞ্চল ছেয়ে গেছে লন্ডনের সড়কে। কিছু কিছু এলাকায় সারাদিনই যান চলাচল বন্ধ থাকে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় তীব্র শীতে জবুথবু অবস্থা ব্রিটেনবাসীর। বেশ কিছু এলাকায় সাময়িক সময়ের জন্য দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওরেগন অঙ্গরাজ্য সহ কয়েকটি এলাকায় শনিবারও তুষারপাত অব্যাহত থাকে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নেমে আসতে পারে। বিভিন্ন এলাকায় তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। 4 দিন পর বাড়ি ফিরে গেলেন সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। স্থানীয় সময় রোববার সকাল 11টার দিকে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, হৃদযন্ত্রের দুটো ধমনীতেই সফলভাবে স্টেন্ট বসানো নিয়ে কোনো সমস্যা হচ্ছে না সৌরভের। আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন প্রিন্স অব কলকাতা। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় 4 দিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন। সকাল থেকে এরই তোড়জোড় শুরু হয়েছে কলকাতার বাইপাস সংলগ্ন রাস্তার ধারের হাসপাতাল কর্তৃপক্ষের। তাকে এক নজর দেখতে ভিড় হাসপাতাল প্রাঙ্গণে। সকালে হাসপাতালের সিইও রানা দাশগুপ্ত সাংবাদিকদের জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে গেছেন, তাই রোববারই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। এর কিছুক্ষণ পরই হাসপাতাল থেকে বেরিয়ে আসেন প্রিন্স অব কলকাতা। নিজেই হেঁটে গাড়িতে ওঠেন। দাদা এখন সম্পূর্ণ সুস্থ আছেন, সম্পূর্ণ সুস্থ করে ওনাকে আমাদের হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। He is a normal patient, he is absolutely all right. Okay. And he is on home with his family. 27 জানুয়ারি বুধবার বুকে ব্যথা নিয়ে দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হন। পরদিন বৃহস্পতিবার বিকেলে তার হৃদযন্ত্রে দুটো ধমনীতেই সফলভাবে স্টেন্ট বসানো হয়। এরপর থেকে দ্রুত চিকিৎসায় সাড়া দিতে থাকেন ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি মাসের 2 তারিখেই প্রথমবারের মতো হৃদযন্ত্রের সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। সেখানে তার হৃদযন্ত্রের 3টি ধমনীতেই ব্লকেজ শনাক্ত হয়। সেখানে তার একটি ধমনীতে স্টেন্ট বসানো হলেও 2টো ধমনীতে বসানো বাকি ছিল। 4 সপ্তাহের মধ্যেই তাকে বাকি 2টো ধমনীতে স্টেন্ট বসানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা, কিন্তু এরই মধ্যে নতুন করে তিনি বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হন। আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন মহারাজ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বাইক্কাবিলে প্রতি বছরের মতো এবারও বসেছে পাখির মেলা। মৌলভীবাজারের এই হাইলহাওরে ভিনদেশি বিভিন্ন প্রজাতির হাঁস ছাড়াও দুর্লভ গ্লোসি আইবিশ ও পাইড হেরিয়ারের উপস্থিতি দেখা গেছে। সরকার ঘোষিত অভয়াশ্রমে এখন অন্য রকম সাজে সজ্জিত। পাখির জন্য আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিত এবং পরিবেশ সুরক্ষিত রাখার উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন। শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের হাইলহাওর বাইক্কাবিল পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে। অভয়াশ্রমে নির্ভয়ে বিচরণ অগণিত পাখির। কালিম দেখে পর্যটক আর গবেষকের চোখ আনন্দে চকচক করে ওঠারই কথা, কেননা বিলুপ্তপ্রায় এই প্রজাতিটি আবার বাড়তে শুরু করেছে সংখ্যায়। ঘন কুয়াশার আবরণ ভেদ করে গভীর দৃষ্টিতে তাকালে দেখা যাবে ডুবসাঁতার আর জলকেলিতে মত্ত পানকৌড়ি, জলমোরগ, জলপিপি সহ হরেক রকম মৎস্যভোজী তৃণভোজী পাখি। দেখে মনে হয় ডানায় রোদের কিরণ মেখে পরিযায়ীদের পাহারা দিচ্ছে চিল। আসলে ভুবন চিলেরও ইচ্ছে জাগে জলের মাছ কিংবা কায়দামতো আকৃতির 1-2টি পাখি শিকারে। সব মিলিয়ে শীতের বাইক্কাবিল এবার বেশ জমজমাট। এবার দেখা যাচ্ছে যে যত বছর যত বেশি নতুন নতুন পাখিগুলো আসে,
ফাঁকি হলে একমাত্র বসার স্থান যেন সুবিধা হয়, এখানেই ফাঁকি আসে বসে। সংশ্লিষ্টরা জানান এবছর বৃষ্টি বন্যায় পানি ভরপুর বিলে মাছ, লতা, গুল্ম সহ জলজ উদ্ভিদের সমারোহ। এমনি খুবই এনজয় করেছি, ভালো লেগেছে। মৌলভীবাজারে একটা সুন্দর জায়গা আছে, সবাই আসুক বেড়াক। পর্যটন নিষিদ্ধ না করলেও পাখি বিশেষজ্ঞরা চান বহিরাগতদের উপস্থিতি কমিয়ে আনতেও ব্যবস্থাপনার আরও পরিবর্তন। এখানে যেহেতু মাছ শিকার করা হয়, তো মাছ শিকার করতে গিয়ে ওরা হয়তো অনেক সময় ওরা ভয় পায় আর কি। এখানে যে ইকো ট্যুরিজমের জন্য যে পরিমাণ মানুষ আসে, এই ডিস্টারবেন্সটা যদি আরেকটু কমানো যায়, আমার মনে হয় বাইকা বিলের অবস্থা আরেকটু ভালো করা যাবে। আমাদের প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের অভিযান চলছে যাতে এটা কোনো ধরনের নষ্ট না হয়। শতাধিক বিলুপ্ত প্রজাতির মাছের বংশ রক্ষার জন্য 2003 সালে ভূমি মন্ত্রণালয় থেকে হাইল হাওরের 3টি বিলের সমন্বয়ে 170 হেক্টর আয়তনের জলাভূমিকে একটি স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামীকালের মধ্যে 64 জেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। চলছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ। বৃহস্পতিবার থেকে মোবাইল অ্যাপে নিবন্ধন। গণতন্ত্রের স্বার্থে দেশে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, কিন্তু নেতৃত্বের সংকটে আস্থা অর্জনে ব্যর্থ তারা। মুজিব বর্ষের ওয়েবসাইট উদ্বোধন করে প্রধানমন্ত্রী। এবং তিস্তা নিয়ে হতাশ ঢাকার তাগিদে আবারও আশ্বস্ত করেছে নয়াদিল্লি। ভারত সফর শেষে পররাষ্ট্র সচিব কিছু সংখ্যক রোহিঙ্গা নেবে মিয়ানমার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়।